হ্যালো ভিউয়ার্স, অচ্যুত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা হিস্ট্রি জেনারেল বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 বা 25-এ সাজেশন অনুযায়ী প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কতখানি, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তর 250 ওয়ার্ডের 5 নম্বরের যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই পেপারটির যে সিলেবাস এবং তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদের এই আসন্ন পরীক্ষার যে সাজেশন কি রয়েছে এই হিস্ট্রি অনার্সের পেপারটিতে অর্থাৎ সিসি 1 পেপারটিতে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও ক্লাস আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর, যেমন এই প্রথম ইউনিট থেকে অর্থাৎ ইতিহাসের এই উপাদান থেকে যেটি তোমাদের এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরের সাহিত্যিক উপাদান, এবং সাহিত্যিক উপাদানের পাশাপাশি অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র টিকা বা মেগাসনিসের ইন্ডিকা টিকা বা ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব কতখানি বা সভা সমিতির গুরুত্ব বা প্রত্নতাত্ত্বিক ইতিহাসের উপাদান হিসেবে কতখানি গুরুত্বপূর্ণ, এই রকম একাধিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আজকের আমরা আলোচনা করব যে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপির গুরুত্ব। দেখো, এর আগে যে বিগত বছরে যে পরীক্ষাটি হয়ে গেছে সেখানে 20 নম্বরের বড় প্রশ্ন এসেছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তোমাদের ইতিহাসের এই প্রথম অধ্যায় থেকে বা প্রথম এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন হয়, একটি হয় প্রত্নতাত্ত্বিক উপাদান, আরেকটি হয় সাহিত্যিক উপাদান। তা যেটি পরীক্ষায় পড়ে যায় আর বাকি যেটা থাকে সেটা কিন্তু পরের বার খুবই ইম্পর্টেন্ট হয় এবং সেটা আসে, অর্থাৎ এই দুটি প্রশ্নের একটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। আর যেটা পড়ে গিয়ে থাকে বা আগের বছর বিগত বছর যেটা পড়ে যায় তার উপর থেকে টিকা প্রশ্ন আসে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান যেহেতু আগের বছর পড়ে গেছে তাই প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতর থেকে টিকা আসতে পারে। প্রত্নতাত্ত্বিক উপাদান ভিতরে আবার 3টি পার্ট আছে, মানে 3টি বিষয় নিয়েই প্রত্নতাত্ত্বিক উপাদান: লেখমালা বা শিলালিপি, আর 2 মুদ্রা, 3 স্থাপত্য ভাস্কর্য। এর ভিতরে লেখ বা শিলালেখ এবং মুদ্রা এই দুটির উপরে কিন্তু টিকা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে এই মুদ্রার উপরে ভিডিও ক্লাসটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি, আর বাকি যেটা থাকছে লেখ বা শিলালেখ সেটি এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করবো। এছাড়া তোমাদের সাজেশনের যে সমস্ত প্রশ্নের উত্তর একের পর এক লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল, অনার্স এবং জেনারেলের সিলেবাস কিন্তু একই, সেই প্রাচীন ভারতের ইতিহাস, শুধু নাম্বারের ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে, সিলেবাসটা একই। হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 1, পাশের ক্ষেত্রে এমডিসি 1 বা কারোর মাইনর পেপার হিসেবে এমএন 1। এই পেপারটির নাম প্রাচীন ভারতের ইতিহাস, অর্থাৎ তোমাদের যে 25টি অনার্সের পেপার পড়তে হবে অনার্সের ক্ষেত্রে প্রথমেই রয়েছে এই ডিএসসিসি 1 বা প্রাচীন ভারতের ইতিহাস। এই জায়গা থেকে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। মুদ্রা মানে কয়েনের কথা বলা হচ্ছে, সেই কয়েনের গুরুত্ব আলোচনা করো। দেখো, ইতিহাসের উপাদান অর্থাৎ ইতিহাস আমরা লিখি উপাদানের উপরে বেস করে, উপাদানকে কেন্দ্র করেই ইতিহাসটা লিখিত হয়। এখন উপাদান 2 রকমের হয়, এক হয় সাহিত্যিক উপাদান আর এক হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। এখন সাহিত্যিক উপাদানের থেকেও কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বটা বেশি। কেন বেশি? কারণ প্রত্নতাত্ত্বিক উপাদানটা একবার লেখা হয়ে গেলে, পাথরের উপরে বা মুদ্রার উপরে কোনো কিছু লেখা হয়ে গেলে সেটি আর পরে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না। কিন্তু সাহিত্যিক উপাদানে আমরা দেখেছি, সাহিত্যিক উপাদান বলতে যেসব বইপত্র বা কাগজপত্র রয়েছে, যেসব দলিল দস্তাবেজ, এগুলোকে আমরা বলি সাহিত্যিক উপাদান। এখন এই সাহিত্যিক উপাদান অনেক সময় কি হয়, একবার লেখার পরে পরবর্তীকালে অনেক সময় কারেকশন করা হয়, অর্থাৎ সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন এগুলো কিন্তু ঘটে। কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে এটা হয় না। তাই প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের নোঙর বলা হয়। রমেশচন্দ্র মজুমদার এবং ভিনসেন্ট স্মিথ এই কথা বলেছেন।
তাহলে আমাদের আজকের এখন আলোচনার বিষয় প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানের উপরে 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবার আসবেই পরীক্ষায়, এবং সেটার উপরে কিন্তু ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। এখন আলোচনা করব প্রত্নতাত্ত্বিক উপাদান। এখন প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতরে আবার 3 প্রকার আছে, মানে 3টি বিষয় নিয়ে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতত্ত্ব অর্থাৎ মাটি খুঁড়ে যেসব জিনিসপত্র পাওয়া যায় বা ইতিহাসের যেসব উপাদান পাওয়া যায়, চাক্ষুষ উপাদান, ম্যাটেরিয়াল, বা কোনো বস্তু বা কোনো মন্দিরের ধ্বংসাবশেষ, কোনো মানুষের ব্যবহার্য কোনো সামগ্রী, এগুলোকে আমরা বলি প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং এগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমরা বলি প্রত্নতাত্ত্বিক আর্কিওলজি বলি আমরা। এই ডিপার্টমেন্ট রয়েছে ভারতবর্ষে একটা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই ডিপার্টমেন্ট সারা ভারতবর্ষের যত ঐতিহাসিক জিনিসপত্র আছে সেগুলোকে সংরক্ষণ করে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে। তা দেখো, এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রথমে রয়েছে শিলালিপি। তখন মানে প্রাচীনকালে তো আর কাগজ আবিষ্কার হয়নি, তাই রাজারা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কীর্তি কাহিনী কিন্তু লিখে রাখতেন পাথরের উপরে খোদাই করে করে। এই জন্য এই ধরনের যেসব লিপি তাকে আমরা বলি শিলালিপি বা স্তম্ভলিপি বা তাম্রলিপিও বলতে পারি, কারণ তামার পাতের উপরে অনেক সময় খোদাই করে করে লেখা হতো, তাই শিলালিপি রয়েছে। আর 2 নম্বরে রয়েছে মুদ্রা অর্থাৎ কয়েন। রাজারা যেসব টাকা পয়সা চালু করতেন সেই কয়েন বা মুদ্রা থেকেও আমরা অনেক ইতিহাস জানতে পারি। তা আমাদের এখানে আজকের আলোচনার বিষয় কিন্তু সেই শুধুমাত্র মুদ্রাটা নিয়ে, যে মুদ্রার গুরুত্ব অর্থাৎ মুদ্রা থেকে আমরা ইতিহাস কতটা জানতে পারি। তো দেখো, মানে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লেখের পরেই আছে মুদ্রা। প্রথমে লেখ, পরে আছে মুদ্রা। এখন মুদ্রা থেকে আমরা অনেক কিছু ইতিহাস জানতে পারি। তাই ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেছেন যে একটা মুদ্রা থেকে একজন রাজার অনেকটাই ইতিহাস আমরা জানতে পারি। এই কারণে মুদ্রা নিয়ে কিন্তু অনেক ঐতিহাসিক গবেষণা করেন, চর্চা করেন। এই মুদ্রাকে নিয়ে যে চর্চা, একে বলা হয় মুদ্রা তত্ত্ববিদ্যা, যাকে ইংরেজিতে বলে নিউমিসমেটিক্স। এই নিউমিসমেটিক্স বিদ্যা কিন্তু আলাদা করে পড়াশোনা করার একটা সাবজেক্ট। তো যাই হোক, ভারতবর্ষে এই মানে বিভিন্ন, প্রথমে তো আর মুদ্রা ছিল না, একেবারে প্রাচীনকালে কিন্তু মুদ্রা ছিল না। তখন যত কেনা বেচা হতো, ব্যবসা বাণিজ্য হতো, সব বিনিময়ের মাধ্যমে হতো। সেই বৈদিক আর্য যুগ থেকে আমরা জানি যে গরুর মাধ্যমে, গরু ছিল গোধন, এবং এই গরু হলো সম্পদের মূল চাবিকাঠি বা মূল সম্পদ। তাই গরু দিয়ে বা গরুর মাধ্যমে, এই বিনিময় প্রথার মাধ্যমে এই কেনা বেচা হতো। পরবর্তীকালে অনেক পরে কিন্তু এই মুদ্রার আবির্ভাব ঘটে, এবং মুদ্রা বিভিন্ন ধাতুর মুদ্রা হয়, যেমন সোনার মুদ্রা, তামার মুদ্রা, রূপার মুদ্রা, এরকম মুদ্রা কিন্তু পরবর্তীকালে চালু হয়েছে। ডক্টর রণবীর চক্রবর্তী একজন ঐতিহাসিক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। এই গ্রন্থের যে প্রথম খণ্ড, সেই খণ্ডে তিনি বলছেন ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 5ম শতকে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, 500 থেকে 600 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব যে 6ষ্ঠ শতক, যেখানে আমরা তোমাদের সামনে যে সিলেবাসটা আমি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে প্রথম মহাজনপদ গড়ে ওঠে, ছোট ছোট রাজ্য গড়ে ওঠে, বৌদ্ধ জৈন ধর্মের আবির্ভাব হয়। ঠিক এই সময়ে ভারতবর্ষে প্রথম মুদ্রার আবির্ভাব ঘটে, মানে পাঞ্চ মার্ক কয়েন। পাঞ্চ মার্ক কয়েন মানে সাপ যুক্ত। আমরা দেখেছি এখন বর্তমান আধুনিক কালে ভারতীয় সরকারের যে টাকায় আমরা দেখেছি বা কয়েনে দেখি যে 2টো পিঠ থাকে মুদ্রার, এবং এক পিঠে হয়তো অশোকের স্তম্ভ দেওয়া থাকে, অন্য পিঠে হয়তো কারণ মূর্তিও অনেক সময় আমরা দেখি যে খোদাই করা রয়েছে। অর্থাৎ কোনো রাজার প্রতিকৃতি বা কোনো ব্যক্তির কিন্তু প্রতিকৃতি এই মুদ্রার উপরে ছাপ মারা থাকে। এই যে ছাপ মারা কয়েন বা মুদ্রা, একে বলা হয় পাঞ্চ মার্ক কয়েন। যে মুদ্রা ভারতবর্ষে প্রথম যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে প্রথম চালু হয়, এ কথা বলছেন ডক্টর রণবীর চক্রবর্তী। এখন ভারতবর্ষে প্রথম এই মুদ্রা কে চালু করেন? প্রথম চালু করেন মিনান্দার বলে একজন রাজা। এই মিনান্দার কে ছিলেন? ইনি ছিলেন একজন গ্রিক রাজা, ইন্দো গ্রিক রাজা। মানে আলেকজান্ডারের ভারত আক্রমণের পরবর্তীকালে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে গ্রিক শাসন চালু হয়। এই গ্রিক দেশের এক রাজা, যিনি ভারতবর্ষের কিছু অংশ দখল করে এখানে রাজত্ব করেছিলেন গান্ধার অঞ্চলে, এই রাজা মিনান্দার প্রথম তার মূর্তি, তার নিজের মূর্তিকে এই মুদ্রায় অঙ্কিত করে এক
স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন পাঞ্চ মার্ক কয়েন। ভারতবর্ষের এই প্রথম যে রাজার প্রতিকৃতি অঙ্কিত মুদ্রা চালু হয়। পরবর্তীকালে যখন খ্রিস্টপূর্ব প্রথম শতকে কুষাণ বংশ রাজত্ব শুরু করে, অর্থাৎ রাজা কুষাণ মানে কুষাণ রাজাদের আমলে প্রথম ভারতবর্ষে স্বর্ণ মুদ্রা চালু হয়। রাজা ভীম কদফিশেষ, কুষাণ রাজা ভীম কদফিশেষ প্রথম ভারতবর্ষে এই স্বর্ণ মুদ্রা চালু করেন। পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন রাজা, বিভিন্ন রাজবংশের রাজারা কিন্তু এই স্বর্ণ মুদ্রা চালু করেন। যেমন সমুদ্রগুপ্তের কথা বলতে পারি। সমুদ্রগুপ্তের বিনা বাদনরত একটা মুদ্রা আমরা পাই, বিভিন্ন বইতে দেখেছি বা ছবিতে দেখেছি। এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় লক্ষ্মী দেবীর মূর্তি সম্বলিত মুদ্রাও দেখেছি। চোল, দক্ষিণ ভারতের চোল রাজাদের একটা স্বর্ণ মুদ্রা ছিল ক্যাশু। হ্যাঁ, এছাড়া বাংলাদেশের যে পাল রাজাদের আমলে যে স্বর্ণ মুদ্রা ছিল নারায়ণী মুদ্রা। এরকম একাধিক মুদ্রা আমরা কিন্তু পাই। এছাড়া শক রাজা নহপান, তার আমলের প্রায় 2000 স্বর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছে যোগালথেম্বিতে। তো এরকম ভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজারা পরবর্তীকালে সোনার মুদ্রা চালু করেন। এবং মুদ্রা শুধু সোনা বলে কথা নয়, বিভিন্ন ধাতুর হতে পারে, তামা বা রূপারও হতে পারে। এবং মুদ্রার গায়ে কিন্তু বিভিন্ন হরফ বা লেখা থাকে। হ্যাঁ, এই লেখাগুলো বিভিন্ন ভাষায় ছিল। সেই সময় ভারতবর্ষে যেসব ভাষা প্রচলিত ছিল, যে রাজার সময় যে ভাষা প্রচলিত ছিল, সেই ভাষা কিন্তু এই মুদ্রায় লেখা হতো। সংস্কৃত হতে পারে, অ্যারামাইক বা গ্রিক ভাষা ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, শঙ্খলিপি ছিল, খলষ্ঠী ভাষা ছিল, ব্রাহ্মী ভাষা ছিল অশোকের আমলে। অশোকের আমলে কিন্তু অনেক মুদ্রার হদিশ পাওয়া যায়। তা যাই হোক, এই সবগুলো মুদ্রা বিভিন্ন রাজারা বিভিন্ন সময় চালু করেছে। এবং এই মুদ্রাগুলো কোন কোন ধাতুতে তৈরি, কোন কোন ভাষা এগুলো লেখা, এগুলো নিয়ে আমি একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিলাম। কিন্তু আমাদের মূল ফোকাসটা কি, যে আমরা মুদ্রা থেকে কি জানতে পারি। দেখো, মুদ্রার গুরুত্বটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। সেখানে দেখো আমি কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করেছি। এগুলো যদি আমরা একটু ডিসকাস করি তাহলে বুঝতে পারবো যে মুদ্রা থেকে কি জানতে পারি। প্রথমে রয়েছে রাজার পরিচয়। তো দেখো, মুদ্রাতে কি রয়েছে না, রাজার ছবি দেওয়া থাকে। ফলে আমরা রাজার পরিচয় জানতে পারি যে এটা কোন রাজার মূর্তি। বা রাজার যদি ছবি নাও থাকে তাহলে কোন বংশের, মানে এটা গুপ্ত যুগের মুদ্রা কি কুষাণ যুগের মুদ্রা কি পাল যুগের মুদ্রা, এগুলো কিন্তু আমরা সহজেই এই মুদ্রা থেকে জানতে পারি। অর্থাৎ মুদ্রা থেকে আমরা কোনো রাজার পরিচয়টাই জানতে পারি, তার যে আইডেন্টিফিকেশন সেটা আমরা করতে পারি একটা মুদ্রা থেকে। এটাই কিন্তু একটা বড় গুরুত্ব। এটা একটা উপাদান হিসেবে কাজ করে, মানে ইতিহাসের একটা তথ্য দেয়। পরে দেখো রয়েছে সময়কাল। তার মুদ্রাতে অনেক সময় সাল তারিখ এগুলো দেওয়া থাকে, কোন বছরে বা কোন সময়ে মুদ্রাটা প্রকাশ হলো। তাহলে সেই নির্দিষ্ট করে, একেবারে নির্দিষ্ট করে কোনো একটা সময়ের সাল তারিখ আমরা জানতে পারি। ফলে ইতিহাস লিখতে আমাদের অনেকটা সুবিধা হয়। এবং এই মুদ্রার এই সন তারিখ কিন্তু দেওয়া থাকে। এখনো আমরা কয়েনে দেখি কিন্তু সাল উল্লেখ করা থাকে। এই ট্র্যাডিশন সেই আদিকাল থেকে হয়ে আসছে। অর্থাৎ মুদ্রার ভিতরে আমরা সেই সময়কার সময়কালটা জানতে পারি। এরপরে দেখো ধর্মবিশ্বাস। অনেক সময় মুদ্রায় বিভিন্ন দেব দেবীর মূর্তি থাকে। যেমন আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর মুদ্রা দেখতে পাই। তাহলে এ থেকে আমরা কি জানতে পারি, যে গুপ্ত রাজারা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তারা বিভিন্ন দেব দেবীর পূজা অর্চা করতেন, তাদের মন্দির বানিয়েছিলেন, একাধিক মন্দির, এগুলো আমরা জানি। এবং এই সব দেব দেবীর তারা আরাধনা করতেন বলেই তারা তাদের মুদ্রাতে এইসব দেবীর কিন্তু ছবিও তুলে ধরেছিলেন। অর্থাৎ মুদ্রার ভিতর দিয়ে আমরা কোনো রাজার যে ধর্মবিশ্বাস, আর রাজার ধর্মবিশ্বাস মানে সমগ্র দেশের ধর্মবিশ্বাস, সমগ্র রাজ্যের ধর্মবিশ্বাসটা আমরা জানতে পারি। অর্থাৎ ধর্মবিশ্বাস জানা যায় এই মুদ্রা থেকে। পরের পর দেখো রাজার ব্যক্তিগত রুচি। রাজার ব্যক্তিগত রুচি, মুদ্রাটা কত সুন্দর করে বানানো, কত কোয়ালিটিতে মুদ্রাটা তৈরি হয়েছে, তার ভিতরে অনেক সময় অনেক কিছু ছবি দেওয়া থাকে, অনেক নকশা আঁকা থাকে। বা অনেক সময় দেখা যায় কোনো রাজার হয়তো বিশেষ কোনো মুহূর্তের ছবি তাতে দেওয়া আছে। যেমন সমুদ্রগুপ্তের কথা বলতে পারি। সমুদ্রগুপ্তর একটা মুদ্রা পাওয়া গেছে যেটা তিনি একটা বীণা বাজাচ্ছেন, অর্থাৎ তিনি এই বীণা বাদনরত যে মুদ্রাটা প্রকাশ করেছিলেন। এছাড়া তিনি একটা সময় অশ্বমেধ যজ্ঞের একটা মুদ্রাও কিন্তু প্রকাশ করেছিলেন। এগুলো থেকে আমরা কি জানতে পারি, এই যে বীণা বাদনরত মুদ্রা থেকে জানতে পারি যে তিনি সঙ্গীতের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। এবং সমুদ্রগুপ্ত ছিলেনও তাই, তিনি একজন বড় সঙ্গীতজ্ঞ ছিলেন। তাকে কবিরাজ উপাধিও দিয়েছিলেন তারই সভাকবি হরিসেন।
এছাড়া তিনি এই যে অশ্বমেধ যজ্ঞ করছেন তার একটা মুদ্রা থেকে আমরা কি জানতে পারি যে তিনি ছিলেন একটা বড় দিগ্বিজয়ী বীর। অশ্বমেধ যজ্ঞ সেই রাজাই করেন যিনি দিগ্বিজয়ী বীর হন। তাই এইভাবে রাজার বিভিন্ন যে রুচি, তার যে নিজস্ব যে চাহিদা বা অভিরুচি, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। এছাড়া দেখো একমাত্র ঐতিহাসিক তথ্য অর্থাৎ মুদ্রা থেকে আমরা কি জানতে পারি, একেবারে প্রকৃত সত্য ঘটনা জানতে পারি, কোনো রকম অবিকৃত নেই। মুদ্রায় কোনো কিছু কিন্তু মানে বেশি বেশি করে লেখা, বাড়িয়ে লেখা, কোনো কিছুকে মানে কোনো পক্ষপাতমূলক কোনো কিছু লেখা কিন্তু থাকে না। তাই মুদ্রায় যে তথ্যটা আমরা পাই সেটি একেবারে নির্ভরযোগ্য তথ্য। এছাড়া দেখো এই কারণে এই মুদ্রার যে গুরুত্ব সেটা অনেক বেশি, অনেক অনেক বেশি। মুদ্রার গুরুত্ব সাহিত্যিক উপাদানের থেকেও বেশি। আমি কি বলেছি যে সাহিত্যিক উপাদান কিন্তু বারে বারে লেখা হয়েছে, বারে বারে পরিবর্তন হয়েছে, পরিমার্জন হয়েছে, পরিবর্জন হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে তা হয় না। কোনো ভারী ধাতুর উপরে একবার খোদাই করার পর সেটাকে কিন্তু আর পুনরায় সংশোধন করা যায় না। অর্থাৎ এই মুদ্রার উপরে যা কিছু তথ্য আমরা পাই সেটা ছিল একেবারে নির্ভরযোগ্য তথ্য, একেবারে এই কারণে এর যে ঐতিহাসিক মূল্য, যে ভ্যালু, সে গুরুত্বটা কিন্তু অনেক বেশি অন্যান্য উপাদানের তুলনায়। এরপরে দেখো অর্থনীতি। মুদ্রা থেকে আমরা সেই সময়কার অর্থনীতিটাও জানতে পারি। কিভাবে অর্থনীতি জানতে পারি? যদি কোনো রাজা সোনার মুদ্রা চালু করেন তাহলে কি বুঝবো যে দেশের অর্থনীতি খুবই ভালো। এই কারণে রাজা সোনার মুদ্রা চালু করেছেন হিউজ পরিমাণে, এবং মুদ্রার ওজন, কত গ্রেনের মুদ্রা, কত ভারী সেই মুদ্রা, কতটা সোনা দেওয়া আছে সেই মুদ্রায়, এগুলো থেকে আমরা সেই সময়কার অর্থনীতিটা জানতে পারি। দেশের অর্থনীতি খুব ভালো হলে, রাজা যদি খুব ভালো দেশের অর্থনীতিটাকে চালাতে পারেন তাহলে তার মুদ্রাটাও সেইভাবে তিনি তৈরি করবেন। অর্থাৎ মুদ্রা থেকে আমরা কিন্তু অর্থনীতিটা জানতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে সোনার মুদ্রা কোনো রাজা চালু করতে পারছেন না, সেখানে তিনি তামার মুদ্রা, রূপার মুদ্রা চালু করছেন, তাহলে বুঝতে হবে যে তার অর্থনীতি কিন্তু খুব মজবুত নয়। এইভাবে মুদ্রার ধাতু থেকে, ধাতুর মান থেকে, মুদ্রার ওজন থেকে আমরা সেই সময়কার অর্থনীতিও জানতে পারি। এরপরে দেখো রয়েছে রাজ্য সীমা। রাজ্য সীমা বলতে রাজার রাজ্যটা কত বড় সেটাও আমরা মুদ্রা থেকে জানতে পারি। কিভাবে? মুদ্রাটা এখন পাওয়া গেল, বর্তমান কালে পাওয়া গেছে, বা কোনো একটা সময় হয়তো পাওয়া গেছে মুদ্রা, কোনো মাটি ঘুরে হোক বা অন্য যে কোনো ভাবে হোক, যে জায়গা থেকে পাওয়া গেছে তাহলে আমরা ধরে নেব যে সেই রাজার ওই অঞ্চলটা তার রাজ্যের ভিতরেই ছিল, তাই সেই অঞ্চল থেকে তারই মুদ্রা পাওয়া গেছে। অর্থাৎ মুদ্রার যে প্রাপ্তি স্থান, যে জায়গা থেকে মুদ্রাটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু সেই রাজার রাজ্যের ভিতরের একটা অংশ। অর্থাৎ রাজার যে রাজ্যের সীমা সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি এই মুদ্রা থেকে। এছাড়া দেখো বৈদেশিক সম্পর্ক। মুদ্রা থেকে আমরা অনেক বৈদেশিক রাজাদের মধ্যে, এক ভারতীয় রাজার সাথে বৈদেশিক রাজার যে সম্পর্ক, দেশের ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, সাংস্কৃতিক লেনদেন ইত্যাদি সব কিছু আমরা এই মুদ্রার ভিতর থেকে জানতে পারি। তথ্যের নির্ভরতা যাচাই। তথ্যের নির্ভরতা যাচাই বলতে দেখো এখানে যে সাহিত্যিক উপাদানের কথা আমি বলছিলাম, সাহিত্যিক উপাদানের সমুদ্রগুপ্ত সম্পর্কে একটা তথ্য আমরা পেলাম, কোনো বইতে বা কোনো গ্রন্থে লেখা আছে, সেই তথ্যটা সঠিক কিনা সেটা আমরা যাচাই করে নিতে পারছি এই মুদ্রার সাহায্যে। সমুদ্রগুপ্তের একটা মুদ্রার সাহায্যে তার সেই তথ্যটা আসল কি নকল সেটা আমরা যাচাই করে নিতে পারছি। অর্থাৎ অন্য কোনো জায়গার তথ্য সেই রাজার সম্পর্কে, সেই তথ্যটা তারই যে মুদ্রা, সেই মুদ্রা থেকে আমরা কিন্তু যাচাই করে নিতে পারছি। অর্থাৎ কথাটা কতটা সত্য সেটা আমরা যাচাই করতে পারছি। এই কারণে বলা হচ্ছে যে তথ্যের নির্ভরতা যাচাই, মানে অন্য কোনো ক্ষেত্র থেকে যে তথ্য আমরা পাচ্ছি ওই রাজার সম্পর্কে, সেই তথ্যটা যাচাই করতে পারছি তারই মুদ্রা থেকে। পরে পয়েন্ট দেখো শিল্পকলা। শিল্পকলা বলতে মুদ্রার তো তৈরি করার একটা আর্ট, একটা শিল্প রয়েছে এখানে। কত সুন্দর করে মুদ্রাটা তৈরি করা যায়। প্রাচীনকালের মুদ্রা দেখবে যে সব মুদ্রা কিন্তু গোল নয়, বা খুবই যে একেবারে সুন্দর নকশা করে বানানো তা কিন্তু নয়। মুদ্রা তৈরি করার ভিতরে যে আর্ট রয়েছে, যে শিল্পী সেই মুদ্রাটা তৈরি করছেন, তার শিল্পকলা কিন্তু ফুটে উঠছে ওই মুদ্রাটার ভিতরে। সেখানে লতা পাতা দিয়ে কিন্তু নকশা করা রয়েছে, রাজার যে মুখটা সেখানে আঁকা আছে সেটা কত সুন্দর করে আঁকা রয়েছে, বা মুদ্রাটার টোটাল যে অলঙ্করণ, তার যে নকশাটা কতটা ভালো বা কতটা পারফেক্ট হয়েছে,
কতটা সুন্দরভাবে তার কারুকার্যকে ফুটিয়ে তোলা হয়েছে, এগুলোর ভিতর থেকেও আমরা শিল্পকলা আমরা জানতে পারি। এছাড়া দেখো ভাষা জানতে পারি, মানে মুদ্রাতে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটি খরষ্ঠী ভাষা না ব্রাহ্মী লিপি না প্রাকৃত ভাষা না সংস্কৃত ভাষা না গ্রিক আরামাইক ভাষা, এই ভাষাটা আমরা জানতে পারি। আবার লিপিও জানতে পারি যে কোন অক্ষরে লেখা রয়েছে, কোন অক্ষরে শঙ্খ লিপিতে লেখা আছে বা অন্য কোনো লিপিতে কি লেখা আছে, সেই সব কিছু বা ব্রাহ্মী লিপিতে লেখা আছে, এটা সবকিছু আমরা জানতে পারি। অর্থাৎ মুদ্রার ভিতর থেকে আমরা ভাষা জানতে পারি, সেই সময়কার কি ভাষা প্রচলিত আছে, সেই সময়ের যে ভাষাটা দেশে প্রচলিত থাকবে বা সেই রাজার রাজ্যে প্রচলিত থাকবে সেই ভাষাটাই মুদ্রাতে লেখা থাকবে, এবং যে লিপির ব্যবহার ছিল সেই লিপিটাই মুদ্রায় অঙ্কিত থাকবে। অর্থাৎ মুদ্রা থেকে আমরা সেই সময়কার লিপি যেমন জানতে পারি, পাশাপাশি সেই সময়কার যে ভাষাটাও কিন্তু আমরা জানতে পারছি। এছাড়া দেখো অবিকৃত উপাদান। অবিকৃত উপাদান বলতে ইতিহাসে যত উপাদান আছে তার মধ্যে মুদ্রা হচ্ছে অবিকৃত, অর্থাৎ তাকে বিকৃত করা হয়নি, মানে তাকে বাঁকানো বা তাকে কারেকশন করা, তাকে সংশোধন করা, পরিমার্জন করা, চেঞ্জ করা, এমন উপাদান কিন্তু মুদ্রা নয়। মুদ্রা একবার প্রকাশিত হয়ে গেলে সেটা সেইভাবেই কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে, এবং সেই মুদ্রায় যা কিছু তথ্য থাকবে সেটা নির্ভুল, একমাত্র খাঁটি সত্য তথ্য, তা কোনো রকম ভাবে বিকৃত নয় বা কোনো রকম ভাবে পরবর্তীকালে তা কোনো রকম সংশোধিত নয় বা কোনো রকম চেঞ্জ তাতে হয়নি। এই কারণে মুদ্রার এই তথ্য কিন্তু অবিকৃত তথ্য, প্রকৃত তথ্য, সত্য তথ্য, একমাত্র গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য তথ্য। এখানেই হচ্ছে মুদ্রার গুরুত্ব। তা এই সব কারণে মুদ্রা প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এমনটাই মনে করেন প্রাচীনকালের বিখ্যাত সব গবেষক, রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতো ঐতিহাসিকেরা। এবং মুদ্রার এই যে গুরুত্ব, এই গুরুত্বের এইসব পয়েন্টগুলোর উপর দিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে নোটসে। তা আমি মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিতে পারলাম যে মুদ্রা থেকে আমরা কিভাবে ইতিহাস জানতে পারি এবং মুদ্রার গুরুত্ব কতখানি ইতিহাস লেখার ক্ষেত্রে। এখন এর যে নোটসটা রয়েছে, যেহেতু 5 নম্বরের টিকা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য। দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে বলে রাখি দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সাহিত্যিক উপাদান পরীক্ষার জন্য 20 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই বলা যায়। আবার অন্যদিকে 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে এই মুদ্রার গুরুত্ব কতখানি ইতিহাসের উপাদান হিসেবে, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই তোমরা অবশ্যই এই মুদ্রার গুরুত্ব এই প্রশ্নটা করবে পরীক্ষার জন্য 5 নম্বরের টিকা হিসেবে, আর 20 নম্বরের হিসেবে তোমরা সাহিত্যিক উপাদান করবে। এই দুটোই কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্যিক উপাদানের উপরে আমি ভিডিও ক্লাসের আগে দিয়েছি, দেখে নেবে। আর মুদ্রার গুরুত্ব এই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। এখন এরপর যে উত্তর 5 নম্বরের প্রশ্ন মানে 250 ওয়ার্ডের যে উত্তর, সেই উত্তরটি নিয়ে আমি আর তোমাদের জন্য একটা সুন্দর পারফেক্ট অ্যান্সার রেডি করেছি। এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং এই অ্যান্সারটা তোমরা তোমাদের কলেজের স্যারকে দিয়েও যাচাই করে দেখে নিতে পারো। খুব সহজ সরল ভাষায়, অবশ্য তথ্যবহুল, অনেক তথ্য দিয়ে লেখা, যাতে ভালো মার্কস ওঠে, ভালো ভ্যারি করে। এবং এখানে যেসব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তার তলায় তোমরা আন্ডারলাইন করবে, ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইন করবে, এবং এই নোটসটাই তোমরা পরীক্ষার জন্য লিখবে বা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আশা করি এই নোটস এই হাইয়েস্ট নাম্বার তুলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা যাই হোক, এই যে নোটসটা তোমাদের জন্য আমি রেডি করেছি মুদ্রার উপরে, সেই নোটসটাকে নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল, ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। 5 নম্বরের টিকা প্রশ্ন। এর অ্যান্সারটি তোমরা এইভাবে লিখবে। দেখো, প্রাচীনকালের ইতিহাস রচনার উপাদানগুলির মধ্যে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সর্বাধিক উল্লেখযোগ্য। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লেখের পরেই মুদ্রার স্থান। এ সম্পর্কে ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, মুদ্রা রাজাদের নাম ও সংশ্লিষ্ট অঞ্চলের শাসনকার্য সম্পর্কে জানতে যথেষ্ট সাহায্য করে। ইতিহাসে মুদ্রা চর্চা বিদ্যাকে বলা হয় মুদ্রা তত্ত্ববিদ্যা বা ইংরেজিতে নিউমিসমেটিক্স নামে অভিহিত। ভারতে মুদ্রা প্রচলনের প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকের বলে জানা যায়। রণবীর চক্রবর্তী ভারত ইতিহাসের আদি পর্ব 1ম খণ্ড, তিনি এই গ্রন্থে এই কথাটা বলেছেন। তবে এই সমস্ত মুদ্রায় শাসকের নাম বা প্রতীক না থাকায়
এগুলির সময়কাল নির্দিষ্টভাবে জানা যায় না। এ সময়ের অনেক মুদ্রার এক পিঠে ছাপ বা অঙ্ক চিহ্নিত কিছু নকশা লক্ষ্য করা যায়। মুদ্রার ইতিহাসে এগুলিকে পাঞ্চ মার্কড কয়েন বলে। শাসকের নাম বা প্রতিমূর্তি সহ স্বর্ণমুদ্রা বাহাল্লিক দেশীয় গ্রিক রাজা মিনান্দারের আমলেই প্রথম লক্ষ্য করা যায়। ভারতে প্রথম শতকে কুষাণ রাজা ভীমকদফিসেসের আমলে প্রথম স্বর্ণমুদ্রার আবির্ভাব ঘটে। তো এই ছিল প্রথম প্যারা। এর পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। মুদ্রাগুলিতে একদিকে শাসকের নাম বা প্রতিকৃতি এবং অন্যদিকে সাধারণত নানা দেবদেবী, তাদের বাহন বা শাসকের পৃষ্ঠপোষণার কোনো প্রতীক চিহ্ন দেওয়ার রীতি লক্ষ্য করা যায়। শাসক বা শাসকের নামাঙ্কিত দিকটিকে মুদ্রার মুখ্য দিক বা সামনের দিক বলা হয় এবং অপর পিঠকে বলা হয় উল্টো পিঠ বা রিভার্স। কুষাণদের মধ্যে কনিষ্কের প্রতিমূর্তি শুধুমাত্র কুষাণ মুদ্রা থেকেই জানা যায়। এসব মুদ্রায় শিব মূর্তি থাকায় তিনি যে শৈব ছিলেন তা অনুমান করতে বেগ পেতে হয় না। মহারাষ্ট্রের যোগালথাম্বি মুদ্রা ভাণ্ডার থেকে এমন বহু মুদ্রা পাওয়া গেছে যেগুলি শক ক্ষত্রপ অর্থাৎ শক শাসক নহপানের ছিল বলে জানা যায়, কিন্তু এগুলির অধিকাংশতে গৌতমীপুত্র সাতকর্ণীর মুদ্রার নকশার ছাপ দেখতে পাওয়া যায়। বিষয়টি নিঃসন্দেহে নহপানের উপর সাতকর্ণীর সাফল্যের দ্যোতক। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের প্রশ্নে লেখের পরেই মুদ্রার স্থান এবং তা নিয়ে কোনো বিতর্ক নেই। মুদ্রা থেকে প্রাচীনকালের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে বহু তথ্য আহরণ সম্ভব। মুদ্রা থেকে শাসকদের নাম ধাম জানার পাশাপাশি তাদের সন তারিখ জানা সম্ভব। মুদ্রা একই সঙ্গে শাসকের ব্যক্তিগত গুণাবলীর কথাও তুলে ধরে, যেমন সমুদ্রগুপ্তের বিনা বাদনরত মুদ্রা থেকে অনুমান করা যায় যে তিনি সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত প্রেমী ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট শাসকদের ধর্মানুষঙ্গ জানার ক্ষেত্রে মুদ্রার স্থান খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু কুষাণ রাজার মুদ্রায় পশুপতির ছবি মানে শিবের ছবি প্রমাণ করে যে তারা শৈব ছিলেন। প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মীর ছবি ছাড়াও প্রায় সব গুপ্ত শাসকদের মুদ্রায় পরম ভাগবত কথার উল্লেখ রয়েছে। এসব দেখে বোঝা যায় যে তারা বৈষ্ণব ছিলেন। সমুদ্রগুপ্তের অনেক মুদ্রায় অশ্বমেধ যজ্ঞের অশ্বটির মূর্তি অঙ্কিত। বিষয়টি তাকে ভারত বিজেতা হিসেবে চিহ্নিত করে। মুদ্রা ব্যবসা বাণিজ্যের মাধ্যম, দূর দূরান্তে চলাচলে সক্ষম। কোনো শাসকের মুদ্রা তার নির্দিষ্ট অঞ্চল ছাড়াও অন্যত্র পাওয়া গেলে ধরে নেওয়া যায় যে মুদ্রার প্রাপ্তি স্থান সংশ্লিষ্ট শাসকের রাজ্য সীমা বা সংশ্লিষ্ট শাসকের নিয়ন্ত্রণাধীন ছিল। মুদ্রার প্রাপ্তি স্থান থেকে যেমন সংশ্লিষ্ট শাসকের রাজ্য সীমা জানা যায়, তেমনি বিদেশে সেই মুদ্রার সন্ধান থেকে মনে করা যায় যে ভারত বহির্বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। সাতবাহনদের বহু মুদ্রায় জাহাজের ছাপ দেখে মনে করা অসঙ্গত নয় যে তাদের আমলে সামুদ্রিক বহির্বাণিজ্যের প্রচলন ছিল। মুদ্রায় ব্যবহৃত বিভিন্ন ধাতুর পরিমাণ ও গুণমান দেখে সমকালীন অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানা যায়। একইভাবে মুদ্রার গুণগত মানের অবক্ষয় দেখে সমকালের আর্থিক দুরবস্থার কথাও বোঝা যায়। উদাহরণস্বরূপ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের আমলে স্বর্ণমুদ্রার 124 গ্রেন থেকে 144 গ্রেন পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু পুরুগুপ্ত ভানুগুপ্তের আমলে স্বর্ণমুদ্রার মান কমে গিয়ে ক্রমশ তাতে খাদ মেশানো শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে মুদ্রাই কোনো শাসক গোষ্ঠীর অস্তিত্ব জানার ক্ষেত্রে একমাত্র উপাদান হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ মিনান্দার, অ্যান্টিআলকিডাস প্রমুখ 33 জন ব্যাক্ট্রিয় শাসকের নাম শুধুমাত্র তাদের আমলে প্রাপ্ত মুদ্রা থেকেই জানা সম্ভব। একইভাবে শক কুষাণ পার্থিয়ানদের ইতিহাস জানা যায় মুদ্রার সাহায্যে, অর্থাৎ একইভাবে শক কুষাণ পার্থিয়ানদের ইতিহাস জানা মুদ্রার সাহায্য ছাড়া সম্ভব নয়। তো এই ছিল মুদ্রার গুরুত্ব ইতিহাসের উপাদান হিসাবে। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সিলেবাস, সাজেশন এবং সিলেবাসের ব্যাখ্যা এবং এই সেমিস্টারে কোন কোন সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে সব কিছুর উপরে ভিডিও ক্লাস আমি দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে,
বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।